এক্সপানশন অফ গ্যাস, গ্যাসের প্রসারণ। আমাদের তরল পদার্থের প্রসারণ পড়া হয়ে গেছে, অঙ্কগুলো যদি করে নিয়েছ তাহলে গ্যাসের প্রসারণ স্টার্ট করা যাক। এক্সপানশন অফ গ্যাস, গ্যাসের প্রসারণ। তো কোনো গ্যাসের অবস্থা সম্পর্কে যদি আমার জানতে হয়, কোনো গ্যাসের ডিটেলস যদি জানতে হয়, গ্যাসটি কোন অবস্থায় আছে, গ্যাসের গতিশক্তি কত আছে, গ্যাসের স্থিতিশক্তি কত আছে, গ্যাসের ভাইব্রেশন কোন দিকে আছে, গ্যাস মলিকিউলসগুলির কম্পাঙ্ক কোন দিকে কম্পিত হচ্ছে, ওর কাছে কতটা, ওই অণুগুলির কাছে কতগুলো গতিশক্তি রয়েছে, কত টেম্পারেচার রয়েছে, নানান গ্যাসের সম্বন্ধে যদি যাবতীয় তথ্য আমাকে নিতে হয়, তাহলে গ্যাসের তিনটি জিনিসকে জানলে পরে কিন্তু বাকি সব তথ্যগুলি বেরিয়ে আসে। সেই তথ্যটি কি? পি, ভি, টি। গ্যাসের চাপ কত, গ্যাসের আয়তন কত, ভলিউম, আর টি মানে টেম্পারেচার, গ্যাসের উষ্ণতা কত। এই তিনটি হচ্ছে গ্যাসের অবস্থার অপেক্ষক। এই তিনটি যদি জানা যায় তাহলে গ্যাসটির অবস্থা সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে, গ্যাসটি কী অবস্থায় আছে। তাহলে পি, ভি, টি জানলে গ্যাসের সব কিছু জানা হয়ে যাবে প্রায়। এরপর তিনটে যে সূত্র আছে আমাদের, তোমরা পড়েছো ক্লাস 10-এ হয়তো, বয়েলস ল, চার্লস ল। আর একটা আছে চাপের সূত্র, যেটা তোমরা পড়োনি, সেটা এবার পড়বে। তো এই তিনটা সূত্রে কী কী হবে? একটাকে কনস্ট্যান্ট রাখবো। সাপোজ যদি আমি ভিকে কনস্ট্যান্ট রাখি, তাহলে পি এর সঙ্গে টি এর একটা সম্পর্ক পাওয়া যাবে, ওইটা একটা অন্য সূত্র হবে। যদি আমি টিকে কনস্ট্যান্ট রাখি, তাহলে পি এর সঙ্গে একটা ভি এর একটা সম্পর্ক পাওয়া যাবে, সেটা একটা অন্য সূত্র হবে। আবার যদি আমি পিকে কনস্ট্যান্ট রাখি, তাহলে ভি এর সঙ্গে টি এর একটা সম্পর্ক পাওয়া যাবে, সেটা একটা সূত্র হবে। তো এই তিনটে সূত্র আছে। বয়েলস ল, বয়েলস ল কী রইবে? টিটা কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, অর্থাৎ টি কনস্ট্যান্ট, তাহলে কার সঙ্গে কার সম্পর্ক? পি এর সঙ্গে ভি এর। তো অ্যাকর্ডিং টু বয়েলস ল, বয়েলস বলছে যদি স্থির উষ্ণতায়, উষ্ণতা স্থির, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের, অর্থাৎ ভরটাও নির্দিষ্ট মানে কনস্ট্যান্ট, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিকে পরিবর্তিত হয়। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিকে পরিবর্তিত হয়। অর্থাৎ টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে আর গ্যাসের ভর যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে তুমি যদি আয়তন বেশি নিচ্ছ তাহলে গ্যাসের চাপ কম হবে, আর যদি আয়তন কম নিচ্ছ তাহলে গ্যাসের চাপ বেশি হবে। অর্থাৎ পিভি প্রপোর্শনাল জায়গায় যদি ইকুয়াল যেটা কনস্ট্যান্ট লাগবে, তাহলে পিভি সমান কনস্ট্যান্ট, পিভি সমান কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের মান গ্যাসের ভর, গ্যাসটির প্রকৃতি এবং গ্যাসটির উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে? তাই গ্যাসের বয়েলসের সূত্রের গাণিতিক রূপ কী হবে? বয়েলসের সূত্রের গাণিতিক রূপটাকে আমরা এভাবে লিখব, পিভি সমান যদি কনস্ট্যান্ট হয় তাহলে P1 V1 সমান P2 V2 সমান কনস্ট্যান্ট হবে। অর্থাৎ স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ ও আয়তনের গুণফল সবসময় ধ্রুবক রইবে। তাহলে চাপ বাড়লে অটোমেটিক আয়তন কমে যাবে, চাপ কমলে অটোমেটিক আয়তন বেড়ে যাবে। তাহলে P1 V1 সমান P2 V2 সমান কনস্ট্যান্ট। এই ইকুয়েশনটার সাহায্যে আমরা নিউমেরিক্যালস গাণিতিক প্রশ্ন সমাধান করব। আগে বয়েলসের সূত্রে টি কনস্ট্যান্ট, অর্থাৎ উষ্ণতা স্থির, তাই বয়েলসের প্রক্রিয়াটাকে বলা হয় সমউষ্ণ। বয়েলস ল কোন জায়গায় কাজে লাগে? সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। সমউষ্ণ মানে সমান টেম্পারেচার কোনো চেঞ্জ হবে না, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে বয়েলসের ল আমরা ওই জায়গায় লাগাবো যেখানে সমউষ্ণ প্রক্রিয়া হবে। তো এখানে যদি হয়, যদি আমি প্রেসার বাড়িয়ে দিই তো আয়তন কমে যাবে না? তো ওইটাকে আমরা বলবো আইসোথার্মাল কন্ট্রাকশন, সমউষ্ণ সংকোচন। টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেসার বাড়িয়ে দিচ্ছি তাহলে গ্যাসটির আয়তন কমে যাবে, সেটাকে বলা হবে আয়তন সংকোচন, সমউষ্ণ আয়তন সংকোচন বা সমউষ্ণ সংকোচন। টেম্পারেচার কনস্ট্যান্ট, যদি প্রেসার আমি কমিয়ে দিই তো ভলিউম বেড়ে যাবে, এটাকে বলা হবে সমউষ্ণ প্রসারণ, আইসোথার্মাল এক্সপানশন, সমউষ্ণ প্রসারণ। ওকে, পরীক্ষা জিজ্ঞেস করে গ্রাফগুলো,
তাহলে পি এর সঙ্গে ভি এর গ্রাফটা কীরকম হবে? পি এর সঙ্গে ভি এর গ্রাফটা হবে এইভাবে, একটা ফিক্সড টেম্পারেচার T1 টেম্পারেচারের জন্য এটা, T2 টেম্পারেচারের জন্য এই গ্রাফটা, T3 টেম্পারেচারের জন্য এই গ্রাফটা। তাহলে পি বনাম ভি এর যেটা লেখচিত্র হবে, সেই লেখচিত্রটা দেখতে কীরকম হবে? আয়তকার সমপরাবৃত্ত, আয়তকার সমপরাবৃত্ত, রেক্টাঙ্গুলার হাইপারবোলা। দেখো তিনটি ভিন্ন উষ্ণতায় বয়েলসের লেখচিত্রটা বার করেছি। T1 উষ্ণতার লেখচিত্রটা এরকম, T2 উষ্ণতার লেখচিত্রটা এরকম, T3 উষ্ণতার লেখচিত্রটা এরকম। যেখানে T3-র মানটা বেশি ওঠে T2-র তুলনায় T1-এর তুলনায়, তাই লেখচিত্রটা হবে এরকম। তো এই যে লেকগুলি পাওয়া যাচ্ছে, এই যে চিত্রগুলি পাওয়া যাচ্ছে, এই লেকটাকে বলা হবে সমউষ্ণ লেক। কেন? কারণ বয়েলের সূত্রে কি কনস্ট্যান্ট? টি, উষ্ণতা কনস্ট্যান্ট। তাহলে যেই লেকটা পাওয়া যাবে সেই লেকটাকে বলা হবে সমউষ্ণ লেক। পিভি হয়ে গেছে। যদি 1/v ভার্সেস পি এর গ্রাফ প্লট করা হয়, তো দেখো আমরা জানি বয়েলসের সূত্র অনুযায়ী পিভি সমান কনস্ট্যান্ট। তাহলে 1/v সমান কি হবে? 1/constant ইন্টু পি। এই সমীকরণ থেকে যদি 1/v বার করতে চাই, তাহলে 1/v সমান কি হবে? 1/constant ইন্টু পি। এই ইকুয়েশনটা অনেকটা y ইকুয়ালস টু mx এর মতো, কারণ y ভার্টিক্যাল y অ্যাক্সিসে ভার্টিক্যালি উপর দিকে আমি কি প্লট করেছি? 1/v। তাহলে y এর জায়গায় 1/v। অনুভূমিক দিকটা x অক্ষ, তাহলে x এর দিকে কি আছে? p, আমি p প্লট করেছি। তাহলে এই m মানে নতিটা কত? 1/constant। তাহলে আমরা জানি y ইকুয়ালস টু mx একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে 1/v ভার্সেস p এর যে লেখচিত্রটা হবে বয়েলসের সূত্রের ক্ষেত্রে, সেটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। সেটা তিনটা ডিফারেন্ট টেম্পারেচারের জন্য দেখা হয়েছে, T1, T2, T3। যেহেতু এটা 1/constant আছে, তাহলে m এর মানটা কি হবে? টেম্পারেচার বাড়তে গেলে কমে আসবে। এই যে T3 টেম্পারেচারটা সব থেকে বেশি, দেখো স্লোপটা কম আছে। T2 টেম্পারেচারটা ওর থেকে বেশি, দেখো স্লোপটা ওর থেকে একটু বেশি। T2 টেম্পারেচারটা T3 থেকে কম, দেখো ওর স্লোপটা বেশি আছে। T1-এরটা সব থেকে কম টেম্পারেচার, তো দেখো ওর স্লোপটা বেশি আছে। তো তোমাকে গ্রাফগুলো মনে রাখতেই হবে, ঠিক আছে? নেক্সট, পিভি ভার্সেস যদি পি বলা হয়, চাপ আয়তনের সঙ্গে পি, তখন লেখচিত্রটা হবে এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ চাপ যদি রয়েছে ওর সঙ্গে সমান্তরাল। তো পিভি ভার্সেস পি লেখচিত্রটা এরকম হবে। যদি পিভি ভার্সেস ভি বলে, লেখচিত্রটা কীরকম হবে? পিভি ভার্সেস পি বলুক বা পিভি ভার্সেস ভি বলুক, লেখচিত্রটা কীরকম হবে? কিছু চেঞ্জেস হবে না, একইরকম। তো এই হচ্ছে বয়েলসের সূত্র আর বয়েলসের সূত্র রিলেটেড গ্রাফ। আবার বলছি, বয়েলসের সূত্রে এটা হচ্ছে গাণিতিক রূপ, অঙ্ক করবো এটার সাহায্যেই। নেক্সট, চার্লসের সূত্র। তোমরা চার্লসের সূত্র পড়েছো। চার্লসের সূত্রে কি স্থির থাকবে? চাপ, তাই না? বয়েলসের সূত্রে কি কনস্ট্যান্ট ছিল? টেম্পারেচার। চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট। তো চার্লসের সূত্র বলছে স্থির চাপে, পি কনস্ট্যান্ট, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন কত ছিল গ্যাসটির? V0। টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াচ্ছি, তাহলে এখন কত হবে? আয়তনটা ধরেছি V1। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য তার প্রাথমিকের সঙ্গে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তো যেহেতু আমি টেম্পারেচার বৃদ্ধি করছি, 0 ডিগ্রির ছিল V0, 1 ডিগ্রি কত হবে? V1। সেই V1-এর মান কত হবে? কত ছিল প্রথমে? V0 প্লাস টেম্পারেচার বাড়তে গেলে ভলিউম বাড়বে, প্লাস V0-এর 1/273, কারণ 1 ডিগ্রি বাড়াচ্ছি। যদি আমি 2 ডিগ্রি বাড়াই, 0 থেকে 2, তখন কী হবে? V2 সমান, প্রথমে কত ছিল? V0 প্লাস V0-এর 2/273, কারণ 2 ডিগ্রি চেঞ্জ করছি। ঠিক তেমনি যদি আমি 3 ডিগ্রি বাড়াই, তো কত হবে? V3 সমান, প্রথমে কত ছিল? V0 প্লাস এই V0-এর
3 273 ডিগ্রি। তো ঠিক সেইভাবে যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে টি ডিগ্রি ইনক্রিজ করি তখন কী হবে? তখন ভিটি হুইচ ইজ ইকুয়ালস টু প্রথমে যত ছিল ভি নট প্লাস ভি নটের এই টি বাই 273 ডিগ্রি। এটা উষ্ণতা বৃদ্ধির ফলে কী হয়েছে? উষ্ণতা বৃদ্ধির ফলে আয়তন বৃদ্ধি পায়, আমরা পড়েছি। গ্যাসের প্রসারণ হয়, আয়তন প্রসারণ, তাই না? যদি উষ্ণতা হ্রাস পায় তখন আয়তন হ্রাস পাবে। তাহলে স্টেটমেন্ট অ্যাকচুয়ালি হবে কি? স্টেটমেন্টটা হবে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির জন্য তার প্রাথমিকের সঙ্গে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, যেটা স্টেটমেন্টে আছে। তো সেই স্টেটমেন্ট দেখে নেবে একবার, সেই স্টেটমেন্ট মনে রয়ে যাবে। এরপর স্যার আপনি বললেন 0 থেকে টি ডিগ্রি এভাবে লেখা যাবে, ওকে। তো এইটা ভি নটটাকে আমি কমন নিতে পারি, দেখো একটু ভি নট কমন নিয়েছি, তাহলে পড়ে যাবে কি 1 প্লাস 1/273। এই টিটাকে আমি লিখতে পারি টি মাইনাস 0, নিশ্চয়ই লিখতে পারি। তো এটাকে আমি লিখতে পারি এভাবে, দেখো তো মনে পড়লো ফর্মুলাটা? কিছু স্পেসিফিক জায়গাতে আয়তন সমান প্রাথমিক আয়তন ইন্টু 1 প্লাস কনস্ট্যান্ট রয়েছে, সেই কনস্ট্যান্টটা কি গামা পি, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক স্থির চাপে, গামা পি স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর টি মাইনাস 0 উষ্ণতার পার্থক্য কত হয়েছে? 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি, কত ডিগ্রি বৃদ্ধি করলে? টি ডিগ্রি। তাহলে এটাকে ডেল্টা টি লিখতে পারি। অর্থাৎ যে ফর্মুলাটা আমি তোমাদেরকে পড়াচ্ছি, তরলে লিকুইডে, গ্যাসে তরলে লিকুইডে যে প্রসারণ কারকার সঙ্গে সমানুপাতিক, প্রসারণ প্রাথমিকের সঙ্গে সমানুপাতিক, প্রসারণ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক, আর ওইখান থেকে ক্যালকুলেশন করে যেটা বার হয়েছে সেটাই দেখো বার হচ্ছে, কিন্তু ক্লাস 10-এ তোমাদেরকে ওইটা অন্যভাবে বলা হয়েছে। তো স্যার এই একটা আছে যেটার সাহায্যে আমি চার্লসের সূত্রটাকে দেখতে পারি, এটার সাহায্যে নিউমেরিক্যাল হবে। এখানে গামা পিটা কি? গামা পিটা একটা কনস্ট্যান্ট, গামা পির মান কত? 1/273। গামা পিটা কি বলা? স্থির চাপে, চাপ পি বলছি মানে স্থির চাপে কিসের প্রসারণ চলছে? আয়তন। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটা হচ্ছে গামা পি। তো চার্লসের সূত্রকে আমরা এইভাবে বুঝলি, স্টেটমেন্ট 1 যেটা তোমরা পড়েছো। আর একভাবে বলা যেতে পারে চার্লসের সূত্রকে, সেটা কীরকম? সেটা হচ্ছে এরকম, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উষ্ণতার সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে ভি প্রপোর্শনাল টু টি, তাহলে ভি বাই টি সমান কনস্ট্যান্ট, তাহলে ভি1 বাই টি1 সমান ভি2 বাই টি2 সমান কনস্ট্যান্ট। এখানে মনে রাখতে হবে, দেখো এখানে যে টিটা লিখছি সেটা ক্যাপিটাল টি, আর ক্যাপিটাল টি আমি যখনই ইউজ করবো নো ডাউট ওটা ক্যালভিনে কনভার্ট করেই করতে হবে। এটা মাথায় রাখার আছে, অঙ্ক করার সময় এটা অনেকে ভুল করে। যখনই ক্যাপিটাল টি এর ম্যাটার আসবে তখনই বুঝে নেবে যে এই ফর্মুলাটা আমি তখনই ইউটিলাইজ করবো যখন টেম্পারেচারটা আমি ক্যালভিনে কনভার্ট করে করবো। আর এই যখন টি লিখেছি স্মল টি, মানে এটা ডিগ্রি সেলসিয়াসের কাজ হবে, এই যে তাই না, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে টি ডিগ্রি সেলসিয়াস করছি, ঠিক আছে? চলো, তো এই হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রকে আমরা দুভাবে দেখলাম, এইভাবে অঙ্ক করব গাণিতিক প্রশ্ন, আর এইভাবে আমরা গ্যাসের প্রসারণ থেকে বুঝবো, এখান থেকেও অঙ্ক হবে। বিবৃতিগুলো পড়েও ভালো করে, বিবৃতিগুলো মুখস্থ রাখবে, কারণ পরীক্ষায় বিবৃতিটুকু লিখতে বলে। স্যার যদি ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকতে হয় তো দেখতে হবে কোন টি ওটা, তো দেখো ছোটো টি, ছোটো টি মানে ডিগ্রি সেলসিয়াস, তাই না? ছোটো টি মানে ডিগ্রি সেলসিয়াস। উপর দিকে আয়তন মানে ওয়াই অক্ষ বরাবর আয়তন, নিচের অক্ষ বরাবর টি। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি যদি ইকুয়েশনটা কল্পনা করি, ভিটি সমান ভি নট ইন্টু ভি নট গামা পি ডেল্টা টি। তো ওয়াই সমান যদি আমি এম এক্স প্লাস সি সমীকরণটা কল্পনা করি, এটাও তো সরল রেখার সমীকরণ। তাহলে উপর দিকে আয়তন
ওয়াই অক্ষ বরাবর আয়ত, এক্স অক্ষ বরাবর টেম্পারেচার, এক্স অক্ষ বরাবর টেম্পারেচার, স্লোপটা কি ভি নট গামা পি, ইন্টারসেপ্টটা কি ছেদিতাংশটা সি। তাহলে এটা ছেদিতাংশ আকারে সরল রেখার সমীকরণ। কিসের আকারে? ছেদিতাংশ আকারে সরল রেখা। যখন আমি ডিগ্রি সেলসিয়াসে গ্রাফটাকে প্লট করবো চার্লসের, তো এটা হচ্ছে ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ। এইভাবে ছেদিতাংশ আকারে সরলরেখা হয়। এখানে কাট করে, এখানে কাট করে, ঠিক আছে? বই দেখবে এখানে দেওয়া আছে, কিন্তু এইভাবে কাট করে, বোঝা গেছে? এই হচ্ছে ভি ভার্সেস টি চার্লস গ্রাফ। কখন? যখন টেম্পারেচারটা আমরা ডিগ্রি সেলসিয়াসে করছি। ভি ভার্সেস টি এর গ্রাফটা, ভি ভার্সেস ক্যাপিটাল টি, মানে অ্যাগেন বলছি ক্যাপিটাল টি মানে কেলভিন। তো ক্যাপিটাল টি এর সম্পর্কটা কি ছিল দেখে, এই যে ভি বাই টি সমান কনস্ট্যান্ট। তার মানে আমি বলতে পারি ভি সমান কনস্ট্যান্ট ইন্টু টি। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর মতো লাগছে না? লাগছে। ওয়াই অক্ষ বরাবর ভিকে প্লট করবো, এক্স অক্ষ বরাবর ক্যাপিটাল টি মানে ক্যালভিনে কনভার্ট করে করবো টেম্পারেচারটাকে, তাহলে এমটা কি হবে? কনস্ট্যান্ট। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এটা তো মূলবিন্দুগামী সরল রেখা, তাই ইকুয়েশনটা কী হবে? মূলবিন্দুগামী সরল রেখা। তো ভি ভার্সেস ক্যাপিটাল টি মূলবিন্দুগামী সরল রেখা, ভি ভার্সেস স্মল টি ছেদিতাংশ আকারে সরল রেখা। এ হচ্ছে চার্লসের সূত্র। নেক্সট হচ্ছে রেনল্ডস ল বা প্রেসার ল। রেনরের সূত্র বা চাপের সূত্র। তো সবার একটা একটা কনস্ট্যান্ট হয়ে গেল, বাঁচে থেকে যে কি ভি কে কনস্ট্যান্ট আমরা লিখি। চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট, বয়েলসের সূত্রে উষ্ণতা কনস্ট্যান্ট, পি ভি টি এর মধ্যে দুটো তো চলে গেল, পি আর টি পড়ে রইল ভি, তাই ভি কে কনস্ট্যান্ট করতে হবে। তো রেনল্ডস বলছে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য তার প্রাথমিক চাপের সঙ্গে 1/273 অংশ বৃদ্ধি পায়। প্রতি 1 ডিগ্রি উষ্ণতা হ্রাসের জন্য তার প্রাথমিক চাপের সঙ্গে 1/273 অংশ হ্রাস পায়। অর্থাৎ চাপ বাড়ালে অর্থাৎ টেম্পারেচার বাড়ালে চাপ বৃদ্ধি পাবে, আর টেম্পারেচার কমালে চাপ কমে যাবে। জাস্ট চার্লস লয়ের মতোই, কিন্তু চার্লসের লয়ে চাপটা স্থির রেখে আয়তনের প্রসারণ হচ্ছে, এখানে কি হচ্ছে? এখানে আয়তনটা স্থির রেখে চাপের প্রসারণ হচ্ছে। তো সেম যদি দেখা যায় তাহলে ওইভাবে পাবো 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রির জন্য প্রথমে যত চাপ ছিল ওই চাপের 1/273 অংশ বৃদ্ধি পায়, কারণ উষ্ণতা বৃদ্ধি হয়েছে 1, তাহলে 1/273। উষ্ণতা বৃদ্ধি হয়েছে 2, তাহলে হচ্ছে 2/273। উষ্ণতা বৃদ্ধি হয়েছে টি, তাহলে হচ্ছে টি/273। এই ইকুয়েশনটাকে আগের মতো আকারে যদি লিখতে চাই তাহলে পিটি সমান আমি কি লিখবো? পিটি সমান পি নট ইন্টু 1 প্লাস গামা ভি ডেল্টা টি। এখানে গামা ভিটা কি স্যার? গামা ভি, ভি মানে আয়তন। তাহলে স্থির আয়তনে কিসের প্রসারণ হচ্ছে? চাপের। তাহলে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক গামা ভি কি? স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। গামা পি কি? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি গ্যাস দুটি প্রসারণ আছে। ওকে, এটা হচ্ছে স্টেটমেন্ট 1 অনুযায়ী যদি আমাদেরকে বিবৃতি জিজ্ঞাসা করে, স্টেটমেন্ট 1 অনুযায়ী আমরা এভাবে সলভ করব, যেখানে ডেল্টা টি হচ্ছে টেম্পারেচারের চেঞ্জ। এটাকে স্যার চার্লসের সূত্রের মতো কি আর কি অন্যরকম প্রকাশ করা যেতে পারে? নিশ্চয়ই, ওই সেম জিনিস। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পরম উষ্ণতার সমানুপাত। অর্থাৎ চাপ বৃদ্ধি পেলে পরম উষ্ণতাও বৃদ্ধি পাবে, চাপ হ্রাস পেলে পরম উষ্ণতাও হ্রাস পাবে। অর্থাৎ পি বাই টি সমান কনস্ট্যান্ট। अगेन ক্যাপিটাল টি মানে কেলভিন। তাহলে ইয়ার গাণিতিক রূপটা কি হবে? পি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু বাই টি টু সমান কনস্ট্যান্ট। এগুলোর সাহায্যে আমার নিউমেরিক্যাল হবে। তাহলে এর গ্রাফটা কীরকম হয়? জাস্ট ওরকম যেভাবে ওর হয়েছিল। এই যে যদি স্মল টি এর থাকে তখন ছেদিতাংশ আকারে সরল রাখা হবে, যদি ক্যাপিটাল টি এ থাকে
যদি ক্যাপিটাল টি থাকে তাহলে মূল বিন্দুগামী সরল রেখা হবে। ঠিক আছে, এরপর সেন্সিটিভ পয়েন্টটা আসছে। এরপর গ্যাসের উষ্ণতা পরিবর্তন কয়টি উপায়ে সম্ভব? কোনো গ্যাসের উষ্ণতা আমি চেঞ্জ করব, বাড়াবো কমাবো, কটি উপায় আছে? দুটি উপায় আছে স্যার। চাপটাকে স্থির রেখে, চাপ স্থির রাখুন, গ্যাসের আয়তনটা বাড়িয়ে দিই, অটোমেটিক গ্যাসের টেম্পারেচারটা বেড়ে যাবে, তার উষ্ণতার পরিবর্তন হয়ে গেল গ্যাসের। আবার স্যার ভিটাকে কনস্ট্যান্ট রেখে, অর্থাৎ আয়তনকে কনস্ট্যান্ট রেখে গ্যাসের চাপটাকে বৃদ্ধি করে দিন, গ্যাসের চাপ বৃদ্ধি করলেও কিন্তু গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা বলতে পারি গ্যাসের উষ্ণতার পরিবর্তন দুটি উপায়ে সম্ভব। চাপ স্থির রেখে আয়তন বৃদ্ধি করলে বা আয়তন হ্রাস করলে গ্যাসের উষ্ণতার পরিবর্তন হবে, আয়তন স্থির রেখে চাপের পরিবর্তন করলে গ্যাসের উষ্ণতার পরিবর্তন হবে। এটা চার্লস ল থেকে পেয়েছি, এটা প্রেসার ল থেকে পাচ্ছি। তাহলে কোনো গ্যাসের পরিবর্তন, কোনো গ্যাসের উষ্ণতার পরিবর্তন মেনলি দুটি উপায়ে করা যেতে পারে, অ্যাকর্ডিং টু চার্লস ল আর অ্যাকর্ডিং টু প্রেসার ল বা রেনল্ডস ল। ঠিক আছে, তাহলে উষ্ণতার পরিবর্তন যদি দুটি উপায়ে করা যায় তাহলে গ্যাসের কয় ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকবে? দুটা। তাহলে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক হলো দুটি, কি কি? গামা পি, গামা ভি। গামা পিটা কি? अगेन স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। গামা ভিটা কি? স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক। চাপ প্রসারণ গুণাঙ্কটা চাপের সূত্রে লাগবে, আয়তন প্রসারণ গুণাঙ্কটা ওইখানে লাগবে। অনেকে ভাবে এইটা আয়তন প্রসারণ গুণাঙ্ক, না, স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক বলে এটা। এটা কি বলে? স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাই এটা চার্লসের সূত্রে যাবে আর এটা চাপের সূত্রে যাবে। পরীক্ষা যারা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জিজ্ঞাসা করে, গামা পি ও গামা ভি এর মধ্যে সম্পর্কটা নির্ণয় করো। খুব কাজের জিনিস, গামা পি ও গামা ভি এর মধ্যে সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট। ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস, ধরে নিচ্ছি একটা গ্যাস নিয়েছি, প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, প্রাথমিক আয়তন ভি নট, প্রাথমিক চাপ পি নট। এরপর এই গ্যাসটাকেই, এই গ্যাসের কিছু অংশকে আমি নিয়ে যাচ্ছি রেনল্ডস ল এর মাধ্যমে। রেনল্ডস ল মানে প্রেসার ল, মানে চাপের সূত্র। তো চাপের সূত্রে কী হয়? আয়তন স্থির থাকে। তো আয়তন কত আছে? ভি নট। তো এখানেও আয়তন কত রাখিছি? ভি নট। তার মানে আয়তনের কোনো পরিবর্তন হয়নি। তাহলে চাপের সূত্রে কিসের পরিবর্তন হয়? চাপের আর টেম্পারেচারে। তো দেখো টেম্পারেচার 0 ডিগ্রি ছিল, টেম্পারেচার টি ডিগ্রি হয়ে গেছে। চাপ পি নট ছিল, চাপ পিটি হয়ে গেছে। তাহলে এই গ্যাসটারই কিছু অংশ রেনল্ডস ল এর মাধ্যমে যদি নিয়ে যায়, ওকে এই জায়গায় পৌঁছাচ্ছি 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি, তাহলে প্রেসারটা পি নট থেকে পিটি হবে, কিন্তু আয়তনটা কনস্ট্যান্ট আছে। আর কিছু অংশ আমি চার্লস লয়ে নিয়ে গেছি। চার্লস লয়ে কী হবে? প্রেসার কনস্ট্যান্ট, তাই পি নট প্রেসার, এখানে পি নট প্রেসার। চার্লস লয়ে কিসের প্রসারণ হবে? আয়তনের প্রসারণ হবে। তাই 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন প্রসারণ পি নট থেকে ভিটি হয়েছে। বুঝে মাথায়? যদি একটু লক্ষ্য করো এই দুটো জিনিসের মধ্যে, এখানেও টেম্পারেচার টি, এখানেও টেম্পারেচার টি, অর্থাৎ উষ্ণতা কনস্ট্যান্ট। উষ্ণতা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানে বয়েলস ল ভ্যালিড, এই পুরো রিজনটাতে এটাতে বয়েলস ল ভ্যালিড। তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপ কি? P1 V1 সমান P2 V2, তাই না? P1 V1 সমান যদি P2 V2 হয় তাহলে P1 V1 সমান P2 V2, অ্যাকর্ডিং টু বয়েলস ল P নট VT সমান PT V নট। কিন্তু ভিটির মান তো জানি আমরা চার্লসের সূত্র থেকে, ভিটি সমান কী হবে? ভি নট ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু ডেল্টা টি। ঠিক সেমনি প্রেসার ল থেকে পিটিটা জানি, পিটি সমান কী হয়? পি নট ইন্টু 1 প্লাস গামা ভি ইন্টু ডেল্টা টি। ভি নটের জায়গাতে ভি নট, পি নট ভি নট, পি নট ভি নট ক্যান্সেল আউট, তাই না? তাহলে পড়ে কী রইল? 1 প্লাস গামা পি ডেল্টা টি, 1 প্লাস গামা পি ডেল্টা টি সমান 1 প্লাস গামা ভি ডেল্টা টি, 1 প্লাস গামা ভি ডেল্টা টি। তাহলে এখান থেকে ডেল্টা টি এক এক কাটে পড়ে গামা পি সমান গামা ভি, অর্থাৎ গামা পি সমান গামা ভি, যার মান কত হয়? 1/273। গামা পিটাকে কী বলা হয়? স্থির চাপে
এটা যেটা রইবে সেটা স্থির রইবে নিচটাতে। স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা কি হবে স্থির আয়তনে, যেটা নিচে রয়েছে সেটাই রইবে স্থির আয়তনে, এটা স্থির রইবে ভি আছে, তো স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক। তো এই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক প্রমাণিত, খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসছে আইডিয়াল গ্যাস বা পারফেক্ট গ্যাস। আইডিয়াল গ্যাস বা পারফেক্ট গ্যাস কাকে বলা হবে? যে সকল গ্যাস এট এনি টেম্পারেচার ফলো বয়েলস অ্যান্ড চার্লস, যে সকল গ্যাস চার্লস এবং বয়েলস ও চার্লস বয়েলসের সমন্বয় সমীকরণটি মেনে চলবে। কখন? অ্যাট এনি টেম্পারেচার, যে কোনো উষ্ণতায়। যেসব গ্যাস যে কোনো উষ্ণতায় অ্যাট এনি টেম্পারেচার বয়েলসের সূত্র চার্লসের সূত্র মেনে চলবে তাদেরকে আইডিয়াল গ্যাস বা পারফেক্ট গ্যাস বলা হবে। আর যারা যে কোনো টেম্পারেচারে মেনে চলবে না তাদেরকে কি বলা হবে? তাদেরকে রিয়েল গ্যাস বলা হবে, বাস্তব গ্যাস। বোঝা গেল? যারা যে কোনো শর্তেই মেনে যাবে, যে কোনো টেম্পারেচারে মেনে যাবে তাদেরকে আইডিয়াল বা পারফেক্ট গ্যাস। আর যে সকল গ্যাস যে কোনো টেম্পারেচারে মানিবে না, মানে কিছু পার্টিকুলার জিনিসে মানিবে, কিছু পার্টিকুলার টেম্পারেচারে মানিবে, সব সময় সব টেম্পারেচারে মানিবে না, তাদেরকে কি বলা হবে? রিয়েল গ্যাস। তাহলে রিয়েল গ্যাসও বয়েলসের চার্লসের সূত্র মেনে চলে, কিন্তু একটা স্পেসিফিক টেম্পারেচারে। সেটা কখন? সেটা হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সাধারণ চাপ আর উষ্ণতায় কিন্তু রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতন আচরণ করে। তো পরীক্ষা জিজ্ঞেস করে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, তো তোমার লিখতে হবে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। কারণ আইডিয়াল আর পারফেক্ট গ্যাস, আইডিয়াল গ্যাস বা পারফেক্ট গ্যাস ওরা যে কোনো টেম্পারেচারে চার্লস বয়েলসকে ফলো করে ফেলে। ঠিক আছে, আচ্ছা। তো আইডিয়াল গ্যাস বা পারফেক্ট গ্যাস কাকে বলে? যারা যে কোনো উষ্ণতায় চার্লস আর বয়েলসকে মেনে চলে। এখান থেকে আমরা চার্লস বয়েলসের সমন্বয় সমীকরণটি পাবো। চলো দেখা যাক। বয়েলস ল বলছে টি কনস্ট্যান্ট থাকবে, এম কনস্ট্যান্ট থাকবে, তাহলে পি প্রপোর্শনাল টু 1/v, তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p লিখতে পারি। ঠিক তেমনি চার্লসের ল বলছে পি কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু টি। এই দুটো ইকুয়েশনকে যদি একসঙ্গে রাখা হয় ফ্রম ইকুয়েশন 1 and 2, আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি/পি। তাহলে প্রপোর্শনাল যে ইকুয়াল দিলে একটা কনস্ট্যান্ট লাগবে কে, তাহলে লিখতে পারি পিভি সমান কেটি। পিভি সমান কেটি, এটি হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। পরীক্ষা জিজ্ঞেস করে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি লেখো বা আদর্শ গ্যাসের সমীকরণটি নির্ণয় করো, তো তোমাকে এই প্রসেসের থ্রু যেতে হবে আর এখানে এস্টাবলিশ করতে হবে পিভি সমান কেটি, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। ঠিক আছে, এই কে এর মান গ্যাসের ভরের উপর কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, রিয়েল গ্যাস কাকে বলা? ওইটাই হবে স্যার যে গ্যাস ফলো করবে পিভি সমান কেটি। কখন? সবসময় না, অ্যাট নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার অ্যাট এনটিপি। তাহলে রিয়েল গ্যাসও তো আইডিয়াল গ্যাসের সমীকরণটি মেনে চলছে। আইডিয়াল গ্যাসের ইকুয়েশন পিভি সমান কেটি, আইডিয়াল গ্যাসের অবস্থার সমীকরণ পিভি সমান কেটি মেনে চলছে। তাহলে রিয়েল গ্যাস কোন সময় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? অ্যাট এনটিপি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এরপর আছে সব থেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আমরা এখনই পড়লাম আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ পিভি সমান কেটি হয়, কিন্তু এই কে এর মানটা কিন্তু গ্যাসের ভরের উপর নির্ভরশীল। কে এর মান গ্যাসের ভরের উপর নির্ভরশীল। তো যদি আমি 1 গ্রাম মোল নিয়ে নিই, ইফ উই টেক 1 গ্রাম বা যদি আমি 1 মোল গ্যাস নিই তাহলে কী হবে? এই কে এর পরিবর্তে আমি আর লিখব। ওটা যদি 1 মোলের জন্য কি লেখা হয়? কে এর জায়গাতে আর, তাহলে পিভি সমান আরটি লিখব। এই আরটা কি? এই আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। সকল গ্যাসের জন্য এর মান কিন্তু সমান, এমন নয় হাইড্রোজেনের জন্য আলাদা, অক্সিজেনের জন্য আলাদা। সার্বজনীন গ্যাস ধ্রুবক, সকল গ্যাসের জন্য এর মানটা সমান, তাহলে পিভি সমান আরটি। 1 মোলের জন্য এটা যদি n গ্রাম মোল বা n মোল, তখন কী হবে? পিভি সমান nRT। এটা তোমরা পরিচিত আগে। যখন n মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলবো তখন পিভি সমান nRT, যখন 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলবো তখন পিভি সমান RT।
আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ বলবো পিভি সমান কেটি। তো এটাই হচ্ছে ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস। আদর্শ গ্যাসের সমীকরণটি কি পরীক্ষা যদি জিজ্ঞেস করে, আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি। আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ পিভি সমান কেটি। আদর্শ গ্যাসের সমীকরণ 1 মোলের জন্য পিভি সমান আরটি। তাহলে এই সমীকরণ থেকে যদি এন বার করা হয়, আর বার করা হয়, তাহলে আর সমান কি হবে পিভি বাই এনটি। তাহলে আর এর একক কি হবে, আর এর একক সমান পি ইন্টু ভি এর একক, অর্থাৎ চাপ আর আয়তনের একক। চাপ আর আয়তনকে যদি গুণ করা হয় তো শক্তি আসবে, তাহলে শক্তির একক আর। ঠিক আছে, এন মানে হচ্ছে মোল, তো মোল ইনভার্স, টেম্পারেচার ক্যাপিটাল টি মানে ক্যালভিন ইনভার্স। তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক কি আর পার মোল ক্যালভিন। সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক কি আর পার মোল ক্যালভিন, বা এসআই যদি করি জুল পার মোল ক্যালভিন। এটা সিজিএস, এটা এসআই। এই আছে সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক আর পার মোল ক্যালভিন বা জুল পার মোল ক্যালভিন। পরীক্ষা নির্ণয় করতে বলে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান নির্ণয় করুন। 2 নম্বর থেকে 3 নম্বর। তো আমরা জানি 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আরটি ফর এনি টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যে কোনো উষ্ণতা এবং চাপে, তাই না? আদর্শ গ্যাস তো এটাই, যে কোনো উষ্ণতায় পিভি সমান কেটি, পিভি সমান এনআরটি মেনে চলবে। রিয়েল গ্যাস তো একটা কন্ডিশন আছে, নর্মাল টেম্পারেচার প্রেসারে পিভি সমান এনআরটি বা পিভি সমান কেটি মেনে চলবে। তাহলে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আরটি ফর এনি টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ওকে, তাহলে পিভি বাই টি সমান আর, তাই না? তাহলে আর সমান যদি পিভি বাই টি হয়, তাহলে আর এর মান আমি যে কোনো টেম্পারেচারে নির্ণয় করতে পারি, যদি অ্যাট এনি টেম্পারেচার অ্যান্ড এনি প্রেসার। তো আমি অ্যাবসলিউট কন্ডিশনে লাগাবো, তাহলে আর এর মান আমি নির্ণয় করতে পারি 0 ডিগ্রি টেম্পারেচার, এনি টেম্পারেচারে বলিস না তো 0 ডিগ্রি, আর এনি প্রেসার মানে প্রমাণ বায়ুমণ্ডল হিসাব। সেই সময় ভলিউম কত হবে, সেই সময় ভলিউম হবে অ্যাভোগাড্রো 22.4 লিটার, তোমরা পড়েছো। তাই আর এর মানটা পি নট ভি নট বাই টি নট লিখতে পারি। পি নট হচ্ছে 0 ডিগ্রি প্রেসার, ভি নট হচ্ছে 0 ডিগ্রি আয়তন, টি নট হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচার। তাহলে পি নট মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। পি নট মানে কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। এইচ রো জি, এইচ 76 সেন্টিমিটার, রো পারদের ঘনত্ব 13.6, জি 980 ইন্টু অ্যাভোগাড্রোস আয়তন 22.4 লিটার, লিটারটাকে সেমি কিউ করব, তাহলে 22,400 সেমি কিউ। 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তার মানে 273 কেলভিন। এই ক্যালকুলেশনটা করলেই এটা এসে যাবে। তাহলে আর এর মান হয়ে যাবে 8.314 ইন্টু 10⁻7। প্র্যাকটিক্যালি এর থেকে কম আসবে মানটা। ঠিক আছে, যাই হোক, তো 8.314 ইন্টু 10⁻7 এটা আমাকে জানা রাখা দরকার। আর পার মোল ক্যালভিন সিজিএস এসআই করতে গেলে 10⁻7 আরেকটা মিলে পরে 1 জুল হয়ে যাবে, তো মানে 8.314 জুল পার মোল ক্যালভিন সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। আগে আপেক্ষিক গ্যাস ধ্রুবক কোনটা? সার্বজনীন গ্যাস ধ্রুবক তো পড়িল না, আপেক্ষিক গ্যাস ধ্রুবক কোনটা? মনে করা যাক কোনো গ্যাসের আণবিক ভর হচ্ছে এম, এম আণবিক ভর সম্পন্ন গ্যাসের, এম আণবিক ভর সম্পন্ন গ্যাসের যদি আপেক্ষিক গ্যাস ধ্রুবক নির্ণয় করতে হয়, কোনো গ্যাসের আপেক্ষিক গ্যাস ধ্রুবক নির্ণয় করতে বলছেন, তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবককে ওই গ্যাসের আণবিক ভর দিয়ে ভাগ করে দেবে, ওই গ্যাসটার আণবিক ভর কত, তাহলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হবে আপেক্ষিক গ্যাস ধ্রুবক। ঠিক আছে, বোঝা গেল? আপেক্ষিক গ্যাস ধ্রুবক হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা গ্যাসটির আণবিক ভর। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 2 হয় আণবিক ভর আমরা জানি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আপেক্ষিক গ্যাস ধ্রুবক কত হবে? পরীক্ষায় পড়ে ছোট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। আপেক্ষিক গ্যাস ধ্রুবক তাহলে R/2 হবে, তাহলে এটা হবে। অক্সিজেনের জন্য কত হবে? আণবিক ভর 32, তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবককে 32 দিয়ে ভাগ করব, এসে যাবে। নাইট্রোজেনের কত? 28, তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবককে 28 দিয়ে ভাগ করব, এসে যাবে। কার্বন ডাইঅক্সাইডের কত হবে? 44, তাহলে ওকে 44 দিয়ে ভাগ করব, এসে যাবে। তাহলে হচ্ছে আপেক্ষিক গ্যাস ধ্রুবক। তাহলে আপেক্ষিক গ্যাস ধ্রুবক নির্ণয় করতে গেলে আমার কী দরকার? সার্বজনীন গ্যাস ধ্রুবকের মানটা আর যে গ্যাসটা নির্ণয় করছি ওর আপেক্ষিক ভরটা কত, সরি আপেক্ষিক ভর আণবিক ভর কত। নেক্সট, গ্যাসের চাপ
উষ্ণতা ও ঘনত্বের সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। ধরে নেওয়া যাক T1 কেলভিন উষ্ণতায়, T1 কেলভিন উষ্ণতায়, সেলসিয়াস থেকে কেলভিন জানো, ভুলবে না, 0 ডিগ্রির সঙ্গে 273, মানে সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 অ্যাড করতে হবে, আর কেলভিন থেকে সেলসিয়াস 273 বিয়োগ করতে হবে, জানো সবাই উষ্ণতার স্কেল, তাই ওসব সম্পর্কে আমি কিছু বলছি না। তাহলে T1 কেলভিন উষ্ণতায় প্রাথমিক টেম্পারেচারে কোনো গ্যাস আছে যার আণবিক ভর আছে m, ওই গ্যাসটির m1 ভর নিয়েছি, ওই গ্যাসের ঘনত্ব কত ρ1, ওই গ্যাসের আয়তন কত v1, তাহলে v1 সমান m1/ρ1। টেম্পারেচার বৃদ্ধি করে আমি T2 কেলভিন করেছি, গ্যাসটির আণবিক ভর তো চেঞ্জ হবে না, গ্যাসটির নর্মাল ভর চেঞ্জ হবে। যদি m1 ভরের গ্যাসটি নিয়েছি আগে, তো এখনও গ্যাসটির ভর m1ই রয়ে যাবে, কিন্তু গ্যাসটির যেটা ঘনত্ব রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে, টেম্পারেচারে ρ2 হবে, গ্যাসটির ভলিউমও চেঞ্জ হয়ে যাবে, v2 হবে। ফ্রম আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা আদর্শ গ্যাসের সমীকরণে কি পেয়েছি, PV সমান RT এক মোলের জন্য, তাহলে PV/T সমান R, আর আরটা কি বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক, মানে কনস্ট্যান্ট। তাহলে PV/T সমান যদি কনস্ট্যান্ট হয়, তাহলে লিখতে পারি না P1 V1/T1 সমান P2 V2/T2, তাই না? আদর্শ গ্যাসের সমীকরণ থেকে এটার সাহায্যে অঙ্ক করি আমরা, P1 V1/T1 সমান P2 V2/T2। ঠিক আছে স্যার, বোঝা গেল। তাহলে গ্যাসের চাপটা P1ই থাক, V1 যেটা m1/ρ1, তো লিখেছি m1/ρ1, V2 যেটা সেটা m1/ρ2, m1 কেটে গেছে, তাহলে কি পড়ে রইল P1/ρ1T1 সমান P2/ρ2T2। এর মানে কি একটু লক্ষ্য করো, PV/T সমান যদি কনস্ট্যান্ট হয় তখন আমরা এটাকে লিখছি P1 V1/T1 সমান P2 V2/T2, তাহলে P1/ρ1T1 সমান P2/ρ2T2 যদি হয়, P1/ρ1T1 সমান P2/ρ2T2 হয়, তাহলে আমি লিখতে পারি P/ρT সমান কনস্ট্যান্ট। তাহলে এটি হয়েছে কোনো গ্যাসের চাপ, ওই গ্যাসের উষ্ণতা আর ওই গ্যাসের ঘনত্বের মধ্যে সম্পর্ক, P/ρT সমান কনস্ট্যান্ট। ঠিক আছে, এর কেস 1 দেখা যাক। যদি P কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ চাপ স্থির থাকে, চাপ যদি স্থির থাকে তাহলে কী হবে, রোটিটা ওইদিকে যাবে, তখন এই কনস্ট্যান্টের নিচে নেমে যাবে, তাহলে কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট হবে, তাহলে রোটি সমান কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট হুইচ ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি রো প্রপোর্শনাল টু 1/T, রো প্রপোর্শনাল টু 1/T। আবার যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে P/ρ এই কনস্ট্যান্ট ওইদিকে গুণ হয়ে যাবে, P/ρ সমান কনস্ট্যান্ট গুণিত কনস্ট্যান্ট, P/ρ সমান কনস্ট্যান্ট গুণিত কনস্ট্যান্ট, যেটা একটা কনস্ট্যান্ট। তাই আমি বলতে পারি P প্রপোর্শনাল টু রো, অর্থাৎ গ্যাসের চাপ গ্যাসের ঘনত্বের সমানুপাতিক, গ্যাসের ঘনত্ব তার পরম উষ্ণতার ব্যস্তানুপাতিক। ব্যাস, চ্যাপ্টারটা আমাদের শেষ। বাড়ির কাজ রইল হটসের যত ধরনের প্রশ্ন আছে, যত ধরনের সব করবে, অল প্রশ্ন, হটসের যত ধরনের প্রশ্ন আছে সব করে নেবে, তাহলে চ্যাপ্টারটা সম্পর্কে একটা পারফেক্ট বেস আর ফাউন্ডেশন তৈরি হবে। যত ধরনের হটসের প্রশ্ন আছে করে নেবে, অঙ্কগুলো করে নেবে, গ্যাসের প্রসারণ চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেছে। অঙ্কগুলো যত তাড়াতাড়ি করা যায় করে নাও, তরল পদার্থেরও গ্যাসেরও। ঠিক আছে, চলো ঠিক আছে, তাহলে কোনো ডাউট থাকলে জানাবে অঙ্কগুলোতে। ঠিক আছে, গ্যাসের প্রসারণ শেষ, তরল পদার্থের প্রসারণ শেষ, কঠিনের শেষ, শুধু এখানে পৃষ্ঠটান বাকি রয়েছে, সেটা পড়াবো পরে। এরপর ক্যালোরিমিতি, অবস্থার পরিবর্তন, এগুলো আছে না, হয়ে যাবে, চাপ নেই। তো যেভাবে পড়িয়ে যাচ্ছি সেভাবে প্র্যাকটিস করতে থাকো। এই ডেরিভেশনগুলো এমনি নামবে না যতক্ষণ না তুমি প্র্যাকটিস করবে। ডিরাইভ তখনই করতে পারবে যদি হাতে কলমে বারংবার প্র্যাকটিস থাকে। ঠিক আছে, চলো বেশি না বলে রাখছি, ভালো করে পড়াশোনা করো।